আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক যুগের চিন্তা নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ সিহান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনায় যুক্ত হতে স্টুডিওতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও কবি হালিম আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? স্বাগত সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, চলুন দেখে নিই আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। তো প্রথমেই প্রচার সংখ্যায় সর্বশীর্ষে দৈনিক যুগের চিন্তায় প্রধান শিরোনাম হয়েছে আজ শোকাবহ 15ই আগস্ট, পাইকপাড়া মসজিদে ফের উত্তেজনা, আয়-ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ, মোনাজাত ও নামাজ না পড়েই চলে যায় মুসল্লিরা, বন্দরে 2 শিক্ষার্থী হত্যায় সম্পৃক্ত আলবি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। এরপর দেখছি দৈনিক সোজা সাপটায় প্রধান শিরোনাম হয়েছে জীবনের শেষ বিকালে বঙ্গবন্ধুর মন ছিল বিমর্ষ, চোর সন্দেহে যুবককে ছাত্রলীগ নেতার অমানসিক নির্যাতন, জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের যত আয়োজন, শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের দোয়া। এরপর দেখছি দৈনিক শীতলক্ষায় প্রধান শিরোনাম হয়েছে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জে যত আয়োজন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সকল ব্যবসায়ী সংগঠনের দোয়ায় অংশ নিতে অনুরোধ, কমিশন গঠন সময়ের দাবি বলেছেন জেলা প্রশাসক, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের চিহ্নিত করতে। তারপর দেখছি দৈনিক খবরের পাতায় প্রধান শিরোনাম হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর দিন, শোক হোক আজ স্বপ্ন পূরণের শক্তি, শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে কারা জড়িত তাদের চিহ্নিত করার কমিশন গঠন করা সময়ের দাবি। তারপর দেখছি দৈনিক ডান্ডি বার্তায় প্রধান শিরোনাম হয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শোকাহত, সোনারগাঁয়ে শোক দিবসের গরু নিয়ে বিতর্ক, জাতীয় শোক দিবসের বিভিন্ন আয়োজন। তারপর দৈনিক সময় নারায়ণগঞ্জে প্রধান শিরোনাম হয়েছে নারায়ণগঞ্জের সাথে বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক, 80 মিনিটের তেজোদ্দীপ্ত বক্তব্যে আলোড়ন, অশ্রু ঝরার দিন আজ, 12 দিনে 12 লাশ। দৈনিক সচেতনে প্রধান শিরোনাম হয়েছে ইতিহাসের কালো অধ্যায় আজ, 75-এর স্মৃতিচারণে শামীম ওসমান, শেখ কামাল সেদিন নারায়ণগঞ্জে এলে ইতিহাস অন্যরকম হতো। তারপর দৈনিক দেশের আলোতে প্রধান শিরোনাম জাতীয় শোক দিবস আজ, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন সময়ের দাবি বলেছেন জেলা প্রশাসক। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তো প্রথমেই আমরা আলোচনা শুরু করতে চাই যে আজ শোকাবহ 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আমি আজকের এই শোক দিবসে আমি জাতির জনক বঙ্গবন্ধু এবং সেই কালো দিন 15ই আগস্টে যারা শহীদ হয়েছিল আমি সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা 15ই আগস্টে ঘাতকদের হাতে নিহত হয়েছিল তাদের সকল পরিবারের প্রতি আমি সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। 15ই আগস্ট আমাদের এই বাঙালি জাতির জীবনে একটি ভয়াবহ শোকাবহ দিন। বাঙালি জাতি হাজার বছর ধরে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সংগ্রামের এক পর্যায়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণাকে কেন্দ্র করে সারা বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এটা কল্পনাতীত যে স্বাধীন দেশে জাতির মহানায়ক এবং জাতির পিতাকে হত্যা করা হলো। দীর্ঘকাল ঘাতকদের বিচার করেনি এবং অবশেষে সেই বিচার সম্পন্ন হয়েছে এবং ঘাতকদের অনেকেই এখনো পর্যন্ত পলাতক রয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করি যে অবিলম্বে যে সমস্ত ঘাতকরা পালিয়ে রয়েছে বা ধরাছোঁয়ার বাইরে আছে সেই সব ঘাতকদের
তাদেরকে ধরে এনে তাদের বিরুদ্ধে যে রায় হয়েছে আদালতে, সেই রায় কার্যকর হবে এবং সেই সেই পর্যন্ত সেই সব ঘাতকদের যে বিরুদ্ধে যে রায় হয়েছে, রায় কার্যকর না করা পর্যন্ত এই দেশের মানুষের চোখের অশ্রু ঝরতেই থাকবে। চোখের অশ্রু ঝরতে থাকবে এই কারণে যে বাঙালি জাতি সুদীর্ঘকাল পরাধীন ছিল এবং নানা সংগ্রাম উত্থানের মধ্য দিয়ে এই দেশ এইখানে এসেছে এবং এক পর্যায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশ যেভাবে গড়ে তোলার কথা ছিল সেইভাবে দেশ গড়ে উঠতে পারেনি। স্বাধীনতার 3.5 বছরের মাথায় স্বাধীনতার মহানায়ককে হত্যা করা হয়। এই দেশ পিছিয়ে গিয়েছিল। সেই দেশটিকে গড়ে তোলার জন্য এই দেশের বর্তমানে 16 বা 17 কোটি মানুষ, যাই হোক, সমস্ত মানুষের স্বপ্ন যে বাংলাদেশ একদিন অবশ্যই বঙ্গবন্ধুর সকল ঘাতকদের বিচার হবে, সেটা আশা করে। যে 15 আগস্টের যে কালো রাত্রির পরে যে নারায়ণগঞ্জ এবং ঢাকাতে প্রথম প্রতিবাদটি আসলে কিভাবে শুরু হয়েছিল? 15 আগস্টে ভোর রাতে হঠাৎ রেডিওতে ঘোষণা করা হয়। আমি নিজে সেই ঘোষণা আমি শুনেছি। 15 আগস্ট ভোরে রেডিওতে ঘোষণা করা হয় যে ঘাতক শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং দেশের যে শাসনভার তা সেনাবাহিনী বা কেউ শাসনভার গ্রহণ করেছে। এই ঘোষণাটি আমিও শুনতে পাই। আমি ঘুমিয়েছিলাম। আমাকে ঘুম থেকে জাগানো হয়, বাসায় যারা ছিল যে তাড়াতাড়ি উঠো, দেখো কি বলছে। তো আমি তখন চাষারাতে আমি আমার মামার বাসায় আমি তখন থাকি, তো চাষারাতে ওই বাবাকে দ্রুত বাবা ডেকে উঠাই এবং আমি নিজেও একবার ঘোষণাটা শোনার পরে আমি ব্যক্তিগতভাবে আমি আর স্থির থাকতে পারছিলাম না। তো আমি ঘোষণা শোনার পরেই আমি জামা কাপড় পরে আমি দ্রুত বেরিয়ে গিয়ে আমরা তখন যে ছাত্র সংগঠন করি, ছাত্র ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়নের কাছাকাছি এবং ছাত্র ইউনিয়ন এবং সাহিত্য সংস্কৃতির যে আমরা কাজ করি, পাশাপাশি এই সমস্ত বন্ধুদেরকে ডাকার জন্য বিভিন্ন দিকে বেরিয়ে পড়ি আর কি। আমার সাথে আমার কাছাকাছি যে ছিল, যে 2 জন ছাত্র ইউনিয়ন করতো, ওদেরকে আমি খবর দিলাম, ওরা আসলো। তো এইভাবে ছাত্র ইউনিয়নের নাটোর শহরের নেতা কর্মীরা বিভিন্ন দিকে বেরিয়ে যায়, যার যার কাছাকাছি যে সমস্ত কর্মীদের আছে তাদেরকে ডাকা হয়। তখন কয়টা হবে? তখন সকাল 7টা, 7:30টা, 8টা কি হবে সকাল? 16ই আগস্টে আপনারা? 16 আগস্ট না, 15 আগস্ট। ওইটা 15ই আগস্ট। আচ্ছা, ওইটাই 15ই আগস্ট। 15ই আগস্ট রাতে তো আগস্ট দিন তো আসে রাত 12টা। ওই দিনই 15ই আগস্ট। ওই দিন 15ই আগস্ট এটা। তো ছাত্র ইউনিয়নের কর্মীরা আমরা বিভিন্ন দিকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন দিকে বেরিয়ে গিয়ে খবর দিই এবং একটা স্পট দেওয়া হয়। সেই স্পটে সবাইকে আসার জন্য বলা হয় এবং 3টি জায়গার মধ্যে প্রথমে সবাই জড়ো হয়েছে, পরে এক জায়গায় জড়ো হয়েছে। এই নারায়ণগঞ্জ শহরের এই যে দিগুবাবুর আছে, দিগুবাবুর বাজারের ভিতর দিয়ে একটা জায়গার মধ্যে সবাইকে সেখানে আসতে বলা হয় এবং একসাথে আসার পরে সেখান থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সমস্ত নেতারা, মন্টু ঘোষ, রকনউদ্দিন আহমেদ, এরকম আরও অসংখ্য নেতা, যারা নেতা নিয়ে, আমি নিজেও ছাত্র ইউনিয়ন করি, এরকম ছাত্র ইউনিয়নের নেতারা আসার এই ঘটনাগুলো নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম দৈনিক সংবাদে বছর খানিক আগে। বিশাল লেখা, দুই কিস্তিতে 2 দিন ছাপা হয়েছে। তো সেখানে জড়ো হয় এবং ছাত্রলীগের নেতাদেরও খবর দেওয়া হয়। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা এবং কর্মী চলে আসে। সব মিলে গোটা 24-25 জনের মতো হবে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়। একেবারে তাৎক্ষণিকভাবে একেবারে
সেখানে তিনটা, প্রথমে একটি গ্রুপ হয়, গ্রুপ হয়ে এই যে এই দিগুবাবুর বাজারে দিগুবাবুর বাজারে যেখানে জমায়েত হয়েছিল, ওই জমায়েতের ওইখান থেকে স্লোগান দিতে দিতে একদম মেইন রাস্তায় বঙ্গবন্ধু সড়কে মিছিল বেরিয়ে যায় এবং একটু দ্রুত হেঁটে এবং খুব তেজস্বীভাবে এই মিছিল থেকে স্লোগান হয়। এবং স্লোগান দিতে দিতে যখন রেলগেট পার হবে তখনই সেই টার্মিনালের ভবন থেকে, ওখানে সেনাবাহিনী ছিল, ওখান থেকে একদম মেশিন গানের গুলি এবং মেশিন গান SLR এগুলোর গুলি ফায়ারিং করতে থাকে। এই ফায়ারিং যখন শুরু হয় তখন দ্রুত আমাদের মিছিলের সবাই আস্তে আস্তে ভাগ ভাগ হইয়া 3-4টা ভাগ ভাগ হয়ে 3-4 দিকে যায়। এটা আগেই নির্দেশ ছিল, যদি অ্যাটাক হয় তাহলে সবাই দ্রুত ভাগ হয়ে যাবে, এটা হলো কৌশল ছিল। একসঙ্গে সবাই থাকবে না, ভাগ ভাগ হয়ে যাবে, যে এক গ্রুপকে যদি অ্যাটাক হয়, কেউ মরে যায়, আরেক গ্রুপ যখন চালাইতে পারে, এরকম প্ল্যানিং করে সেটা করা হয়েছিল, ওইভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল। দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়, 3-4 দিকে বিভিন্ন রাস্তা দিয়ে সমস্ত মিছিলকারীরা ঢুকে যায়। যেমন আমি ঢুকে গেছিলাম গলাচিপার দিকে ঢুকে গিয়েছিলাম। আমি যেদিকে যাই সেটা হলো তুলাম্ব গলাচিপা, হ্যাঁ আমি গলাচিপার ভিতরে ঢুকে গেছিলাম, আমার সাথে আরো এরকম কয়েকজন। তো এইভাবে আমরা যেই জন্য মিছিল বের করেছিলাম প্রতিবাদ করার জন্য, সেই প্রতিবাদ আমরা করেছি এবং আমাদের সেটা সফল হয়েছিল। আমাদের সেই প্রতিবাদ মিছিলে আমাদের কেউ আহত হয়নি বা কারোর শরীরে কোনো গুলি লাগেনি, কারণ ওরা তো গুলি ছাড়ছে, মানে এলোপাতারি গুলি ছেড়েছে, যেটাকে বলে যে ভয় দেখানোর জন্য। ওরা যদি কারণ ওরা অনেক দূরে ছিল, তো টার্মিনাল ভবন থেকে অত দূরে গুলি লাগানো খুবই, মেশিন গানের গুলি ওরা ছেড়েছে, মেশিন গানের গুলি, কারণ আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, আমি নিজে মুক্তিযোদ্ধা, কোন গুলির আওয়াজ কোনটা সেটা আমি বলতে পারি। সেই মেশিন গানের গুলিও ছেড়ে SLR মেশিন গানের গুলি ছেড়েছে এবং খুব তীব্র আওয়াজ করে গুলো আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। অনেকটা বলা চলে যে ওরাও ভয় পাইছে যে ওরা আবার কোথাও থেকে আমাদের অ্যাটাক করে কিনা। সেটা হলো টার্মিনালের দিকে, ওরা ওই মিলিটারি তখন টার্মিনাল এসেছিল, টার্মিনাল থেকে ওরা এলোপাতারি গুলি ছেড়েছে। আর আমরা আমাদের যে প্রতিবাদ মিছিল, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যেটা করেছি, সেটা আমরা সফলভাবে আমরা সেই মিছিলে ছাত্রলীগ সবই ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের, মূলত ছাত্র ইউনিয়নের অর্গানাইজড এবং ছাত্রলীগও এই সাথে এটা অ্যাড হয়, তাদেরকেও ডাকা হয়, ছাত্রলীগের নেতাকর্মীরাও আসে, মিছিলটা সফল হয়েছিল। তো সেই মিছিল করে আমরা যার বাড়িতে ঢুকে যাই। তো আমার মনে হয় যে ঢাকাতে 15ই আগস্ট রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে ঢাকাতে ওই যে 2-1জন সেনা কর্মকর্তা এবং বঙ্গবন্ধুর খুব কাছের কিছু সেনাবাহিনী, আর্মি, পুলিশের কিছু লোক যে প্রটেস্ট করেছে, সেই প্রটেস্টের পরে আমার মনে হয় যে নারায়ণগঞ্জেই আমরা প্রথম প্রতিবাদ করেছি। আমার মনে হয় যে প্রথম প্রতিবাদটা আমরাই করেছি, খুব ক্লান্বিত এবং খুব শক্তিশালীভাবে আমাদের প্রতি। জি, আমরা আরো আপনার সাথে এই বিষয়ে কথা বলবো, তবে আমরা দর্শকদের জানাতে চাই যে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন, তো তার মধ্যে থেকে আমরা একটি কবিতা এখন আমরা শুনতে যাচ্ছি, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনান আর কি। বঙ্গবন্ধুর উপর তো আমাদের 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা তো আর ঘরে ফিরে যাইনি, আমরা রাস্তায় ছিলাম। আমরা সাহিত্য সংস্কৃতি কর্মী, আমরা ব্যাপক ভিত্তিতে এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করছি। বঙ্গবন্ধুকে 15ই আগস্ট 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে এই কয়েক মাসের মাথায় বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে 2টা সংকলন বেরিয়েছে। আচ্ছা, একটা সংকলন বেরিয়েছে ঢাকা থেকে, ওটার নাম হইল এলাস আমরা রাখবো কোথায়। এবং সেই ঢাকার ওইটাতে ওই পত্রিকাটা বের করার সাথে নারায়ণগঞ্জের কবিরা জড়িত ছিল, যেমন কবি ওয়াহিদ রেজা, ইসুফ আলী আটম সেখানে ছিল,
কবি ওয়াহিদ রেজা, ইউসুফ আলী আটম, তাদের দুজনের কবিতাও ছিল সেই সংকলন, এলাস আমরা রাখবো কোথায়। রাখবো কোথায়। বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রথম বাংলাদেশে সংকলন সংকলন। ঢাকা থেকে বের হয়, এবং দ্বিতীয় সংকলনটা বের করি আমরা নারায়ণগঞ্জ থেকে। জি। আমি, ওয়াহিদ রেজা, আমাদের যে কবি গ্রুপ যারা ছিল নারায়ণগঞ্জের, সবাই আমরা পরিকল্পনা করি, সেটার নাম হলো পৃথিবীর কাছে নোটিশ। পৃথিবীর কাছে 100 নোটিশ। কবিতার জি। একটা বই, এরকম বুকলেট, এরকম 100 কবিতা ওটার মধ্যে ছাপা হয়েছিল। সেই ওই যে বললাম না যে আমি বছর খানেক আগে দৈনিক সংবাদে এটার উপর বিশাল লেখা লিখেছিলাম, এই সংকলনটার উপরে বিশাল, বিরাট প্রায় এরকম বইয়ের পাতায় অন্তত 20-30 পৃষ্ঠা হবে ওই সংকলনটার উপরে। জি। যাই হোক, আমরা নারায়ণগঞ্জে আমাদের কি বলে, সেই সময় 75-50 বঙ্গবন্ধু হত্যার পরে সমস্ত কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ, রাজনীতি সংগঠন, ছাত্র সংগঠন সবাই একযোগে এই হত্যার প্রতিবাদে মাঠেই ছিল, সবাই সংঘ আন্দোলন করেছে। এবং এর মধ্যে বলছি যে আমাদের কবি সাহিত্যিকদের গ্রুপ, তো আমাদের গ্রুপটাই সবচেয়ে বেশি স্ট্রং ছিল, আমরা ব্যাপকভাবে কাজ করি। আপনাদের ওই সংকলনটি নারায়ণগঞ্জ থেকে কত সালের দিকে বের হয়েছিল? ওই যে বললাম যে 7-8 মাস পরেই, আরো কম সময়ের মধ্যে বেরিয়ে এসেছিল, আরো কম সময়ের মধ্যে বেরিয়ে এসেছিল সংকলনটা। ওই যে বললাম না, বাংলাদেশের মধ্যে প্রথম ঢাকা থেকে বেরোলো এলাস আমরা রাখবো কোথায়, পৃথিবীর কাছে নোটিশ, আমাদের সংকলন নারায়ণগঞ্জ থেকে আমরা বের করলাম। জি, আমরা একটা কবিতা শুনি। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, কবিতার নাম তার তর্জনীর গর্জনে। মধুমতির সতেজ জল শোনো, শোনো পল্টনের অমলিন ঘাসের বিহান, মরণের খুবলে খাওয়া এই জল জলে কালিমার স্রোত ভুলে যাও। জানো কি, তোমাদের সত্তার মর্মরে এখনো দিব্যি ভেসে আসছে এক কীর্তিমান জ্যোৎস্নার আহ্বান, ভাইস, ভয় নেই, আবার আবার স্বরবে উচ্চারণ করো অমর এই তথ্য, কালোজয়ী কাব্য শিহরণ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাল্লাহ। কণ্ঠে কণ্ঠে ভগবান কুরাছে ধারণ করো, অসির এই স্বরূপ, এই লোকজ ঠিকানা। যেই সেরা ছুঁয়েছিল স্বাধীনতার উচ্চকিত পথে পথে, যুদ্ধে সমুদ্র জয়ের ক্যানভাস, তার মহাযুদ্ধের ডাক শুনতে শুনতে তাবৎ গণপ্রাণ জড়িয়েছিল মুক্তির মিছিলে। তার তর্জনীর উত্তাল গর্জনে কেঁপে উঠেছিল জল্লাদের আসর। তার হুঙ্কারে পৃথিবীতে যে উত্থিত হয়েছিল এক নবজাতি, তার ভালোবাসার তুলিতে পৃথিবীতে যে সৃষ্টি হয়েছিল গর্বিত বাঙালি বাংলাদেশ। সেই মহাকালের শ্রেষ্ঠ সন্তান আবার ডাকছে তোমায়, তাকে শুনতে পাও হে আম্রকানন। শোনো তাণ্ডব খচিত বিবর্ণকালের সন্তান, শোনো নিঃস্ব বাতাসে নুয়ে পড়া শীর্ণ ঘুঘুর লেজ নাড়া কপ্রহর, যে কোকিল ৭১-এর পৃথিবীকে মুক্ত বায়ুর বাগানে দিয়েছিল ঠাঁই। হে মানুষ, গর্বিত কালের মানুষ, তোমাকে আবারও ডাকছে সেই মহামানব, যার বর্ণিল সংগ্রামে স্বাধীনতার ঘোষণায় ক্ষুধার্ত অপমানিত জগৎ ফিরে পেয়েছিল ঘরে ফেরার দুর্বিনীত তরবারি। যার হাতে হাত রেখে তোমরা গড়েছিলে চিরন্তন স্বাধীন সার্বভৌম দেশ, সবুজা বসত ভিটা, সেই তো আমার চিরকালের মহাজাগরণ মূর্তমান রাখাল। সেই তো একদা শুনিয়েছিল দীপ্ত গহনের উদ্যত বয়ে চলা। আজ সেই নির্ণয় হোক আবার চারপাশ আলোকিত করার বলবান শিহরণ, হোক কাতর রাতের
মুখ মুছে দেওয়ার বলবান শিহরণ। চমৎকার। আরেকটা পড়ব। জি, আরেকটি পড়। বঙ্গবন্ধুকে নিবেদিত আরেকটি কবিতা, 15 আগস্টের কবিতা। জি। ওইসব ঘাসের আমি ফাঁসি চাই, ওইসব ঘাসের আমি ফাঁসি চাই, সেদিন যেসব ঘাস তোমার ঘাতককে ওদের উপর দিয়ে 32 নম্বর বাড়িতে যেতে সহায়তা করেছিল। না 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 না, আমি তোমার ঘাতকের কল্লা চাই না। ওদের নাক, কান, চোখ, বুকের পশম যখন ক্ষয়ে ক্ষয়ে পড়বে, তখন বুঝে নেব তোমাকে হত্যা করে ওদের পৃথিবী অন্ধকারে লুকিয়ে আছে। তোমাকে হত্যা করে ওদের পৃথিবী অন্ধকারে নেমে আছে। ওদের বংশধর লজ্জায়, অপমানে, দুঃখে, গ্লানিতে পচে পচে বিষ ঢালা পথের ধুলিতে মিশে যাচ্ছে। আর এইসব শূন্য শুকুরের দল কালো মনে করে আকাশের তারা ওদের বসতি ভিটায় থুতু ফেলে যাবে, আজীবন থুতু ফেলে যাবে। না না, আমি 32 নম্বর বাড়ির দেয়াল ছিদ্র করা বুলেটের কোনো বিচার চাই না। আমি 32 নম্বর বাড়ির দেয়াল ছিদ্র করা বুলেটের বিচার চাই না। তোমার বুক যারা ঝাঁঝরা করে পৃথিবীকে কাঁদালো, তোমার বুক যারা ঝাঁঝরা করে পৃথিবীকে কাঁদালো, না না, আমি ওইসব বুলেটের ফাঁসি চাই না। আমি ফাঁসি চাই ওইসব বাহেয়া জল্লাদের যারা তোমার উপর অতর্কিত হামলা চালিয়েছিল। তোমার বুকে যারা ঝাঁঝরা করে পৃথিবীকে কাঁদালো, জেলখানায় বিষাদ বিষাদ বিষাক্ত মাছি, খুব ছোট পোকা, খুব ছোট ছোট পোকা, লেজ এনারা টিকটিকিও টিকটিকি তোমার ঘাতকের অন্তরে সারাক্ষণ হুল বসিয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে যাবে, আগুন জ্বালিয়ে যাবে চিরকাল। আমরা তা কতটুকু জানি? তোমার ঘাতকদের কেউ কেউ বিশ্বের পথে পথে পালিয়ে বেড়ায়, ওদের লানত আমরা কতটুকু জানি? ওদের বেদনা আমরা কতটুকু জানি? ওইসব জোনাকি পোকার আমি ফাঁসি চাই, যারা শত্রুর পদচ্ছাপ দেখেও তোমার আঙিনায় জ্বালিয়ে দেয়নি আলোর ফোয়ারা, বলেনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে রক্ষা করো, বলেনি এ মাটির পতাকাকে রক্ষা করো। আপনি যে কবিতাটা পড়ছিলেন, তো আপনারা তো প্রতিবাদ ওই সময় মানে বললেন প্রতিবাদের কথা, যে নারায়ণগঞ্জে কিভাবে ইয়ে করলেন, যখন আপনি মুক্তিযুদ্ধে আসলে বঙ্গবন্ধুর ডাকেই তো অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধে আমরা গিয়েছি, এবং শুধু আমি বা আমরা না, এই জাতি, পুরো জাতি বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আহ্বান করেছে, এবং বঙ্গবন্ধুর ডাকে সমস্ত বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং দেশ স্বাধীন করেছে। যে আপনি যখন আপনারা জানলেন এবং যে এই 15 আগস্টের এই ঘটনা, যে সপরিবারে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যরা শহীদ হলেন, তো এরপরে আপনারা প্রতিবাদ করলেন। আপনারা প্রতিবাদটা তো চালু ছিল, আপনার কবিতা থেকে উঠে এসছে যে আপনারা ওই সময় যারা এই জঘন্যতম কাজের সাথে জড়িত ছিল তাদের বিচারটা ওই সময় থেকে আপনারা দাবি করে আসছিলেন। তো যখন এটা আমরা জানি যে ওই ঘটনার সাথে জড়িত এমন কয়েকজনের ফাঁসি হয়েছে এবং কয়েকজন পলাতক রয়েছেন, যখন এই খবরটা কি আপনাদের স্বস্তি দেয় কিনা, বা যে প্রতিবাদ করেছিলেন সেটার প্রাপ্তি কি কিছুটা হলো বুঝতেছে কিনা? বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, কয়েকজন ঘাতকের ফাঁসি হয়েছে, এবং যতদিন পর্যন্ত সমস্ত ঘাতকদের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত অন্তত আমি মানে আমার মতো এবং 7.5 কোটি মানুষ যে যুদ্ধ করেছে সেই সব পরিবার এবং সমস্ত বাঙালি জাতি, সমস্ত ঘাতকদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে কারো মনে পূর্ণাঙ্গ শান্তি ফিরে আসবে না। এটা শান্তি ফিরে আসার কথা নয়,
কারণ এটা কি করে সম্ভব যে একটা একটা জাতির সর্বশ্রেষ্ঠ মহানায়ক যে সুদীর্ঘ 24-25 বছর যুদ্ধ, মানে প্রাণপণ যুদ্ধ করে, প্রাণপণ সংগ্রাম করে, মানুষকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে সে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধে সে তার ডাকে সাড়া দিয়ে সমস্ত মানুষকে মুক্তিযুদ্ধে তিনি নিয়ে যেতে পেরেছেন, এবং তার ডাকে সাড়া দিয়ে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সমগ্র বাঙালি জাতি, সমস্ত মানুষ, এবং তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীনতা 3.5 বছর পরে স্বাধীনতার নায়ককে আপনি রাতের অন্ধকারে সপরিবারে হত্যা করবেন, এটা তো পৃথিবীর ইতিহাসে এরকম খুব ঘটনা খুব কমই আছে। পৃথিবীতে অসংখ্য নেতা আছেন, মানে সারা বিশ্বব্যাপী পরিচিত, কিন্তু এইভাবে একটা সরাসরি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা নেতার সংখ্যা খুব বেশি না, এবং সেই সব নেতাদের একজনকে আপনি হত্যা করে ফেলবেন, এরকম বর্বরোচিত কাজ তো পৃথিবীতে গ্রহণ করা যায় না। সেই আইয়ামে জাহিলিয়ার যুগ তো আর এখন নাই। তো এখন আমি আশা করি ব্যক্তিগতভাবে যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, আরও যারা পালিয়ে রয়েছে সবাইকে, যা পালিয়ে থাকা তাদেরকে ধরে এনে তাদের বিরুদ্ধে দেওয়া রায় অবশ্যই কার্যকর করতে হবে, এবং সেটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই বাঙালি জাতির মানুষের মনে বঙ্গবন্ধুকে হত্যার পরে যে যন্ত্রণা, যে বেদনা শুরু হয়েছে, সেই বেদনা পূর্ণাঙ্গভাবে শেষ হবে না বঙ্গবন্ধুর সকল ঘাতকদের ফাঁসি না হওয়া পর্যন্ত। জি, আপনি একটু আগে বলছিলেন আলোচনায় যে বঙ্গবন্ধু হত্যার পরপরই আপনার ঢাকা থেকে একটি সংকলন এবং নারায়ণগঞ্জ থেকে আপনারা সরাসরি একটি সংকলন বের করেছিলেন। তো ওই সংকলন বের হওয়ার পরে এর প্রভাব এবং আপনাদের উপর কি কোনো ধরনের চাপ এসেছিল কিনা? নারায়ণগঞ্জ থেকে আমরা যা কবিরা, মানে ঢাকায় এলাস আমরা রাখবো কোথায়, ঢাকা থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুব প্রগতিশীল ছাত্র ইউনিয়ন, বলা চলে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগ এবং কয়েকজন কবি লেখক মিলেই ওই সংকলনটা বের করে আর কি। এবং সেটা যখন প্রকাশ পেল, সেটা প্রকাশ পাওয়ার পরপরেই 21শে ফেব্রুয়ারি আসলো, 2.5 কি 3 মাস পরে, তখন আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা ওই সংকলনটা বের করার আমরা উদ্যোগ নেই, এবং আমি আমার কবি বন্ধু ওয়াহিদ রেজার সে প্রয়াত হয়েছে, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরকম আরো কয়েকজন কবি, আমরা 5-6 জন কবি, আমরা নাম আমি বলতে পারি তাদের থেকে। বাকিবিল্লাহ ছিল, কবি বাকিবিল্লাহ, ওয়াহিদ রেজা, আমি, এবং লেখালেখি করে না মাকসুদুর রহমান আমাদের বন্ধু মাকসুদ, এরকম 5-6 জন আমরা প্রথম বৈঠক করেছিলাম যে ঢাকাতে লাশ আমরা রাখবো কোথায়, বেরোলে আমরা তো একটা বের করতে পারি। এবং সেই বৈঠকটাও ওয়াহিদ রেজার তো ডাক্তার ছিল, চিকিৎসা ছিল, কালীবাজার ওর চেম্বারে বসে সেই বৈঠকটা হয়েছিল। ওখান থেকে সেই ডিসিশনটা হয়, এবং ডিসিশনটা হওয়ার পরে সমস্ত কবিদের ডেকে মিটিং করে আমরা দ্রুত 21শে ফেব্রুয়ারিতে সেই সংকলনটা বের করে ফেলি, পৃথিবীর কাছে নোটিশ। এবং সেইটা 21শে ফেব্রুয়ারি সকালবেলা সেটা প্রকাশ পাওয়ার পরে এইটা এই নারায়ণগঞ্জের কবিরাই ওরা বিভিন্ন জনের ব্যাগে করে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন শহীদ মিনারে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যেসব জায়গার মধ্যে গ্যাদারিং ছিল মানুষের, ওইসব জায়গায় ওই সংকলনটা বিক্রি করতে যায়। ওখানে বিক্রি করতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের মধ্যে একজন ইউসুফ আলী অ্যাটম ও ব্যাগের মধ্যে সংকলন নিয়ে বিক্রি করতেছিল। তখন মানে ওই যে পুলিশের যে ফোর্স আছে না, ফোর্সের যে যারা নাকি ইয়েতে চলে, মানে পোশাক ছাড়া যে চলাচল করে, কি বলে তাদেরকে, সিভিল পোশাক, পুলিশের সিভিল আইসা ওই ইউসুফ আলী অ্যাটমকে ধরে ফেলে যে আপনি এগুলো কি বিক্রি করতেছেন, দেখে যে সংকলন, বঙ্গবন্ধুর ছবি সহ সংকলন বিক্রি করতেছে। ওই সময় তো এটা রেয়ার ব্যাপার, মানে দেশের সামরিক শাসন, মানে ওইটা বিক্রি করতেছে। তারপরে ওই সংকলন সহ ওকে ধরে নিয়ে যায়,
ইউসুফ আলী অ্যাটমকে। ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়ার পরে তারা ও আমাদেরকে ফোনে জানায়, তখন আমরা ওকে তখন একজন নেতা ছিলেন অলি আহাদ। অলি আহাদ বিখ্যাত নেতা ছিল, ভাষা সৈনিক এবং নেতা ছিল। ওই অলি আহাদের যে পত্রিকা ছিল একটা, ও ঢাকাতে বেরোতো, ওই পত্রিকার মধ্যে নারায়ণগঞ্জের করসপন্ডেন্ট ছিল ইউসুফ আলী অ্যাটম। আমরা অলি আহাদের কাছে চলে যাই, ওনাকে গিয়ে বলি যে আমাদের অ্যাটমকে তো ওই সংকলন দেওয়া হয়, ওর তো অ্যারেস্ট করছে। তো উনি ওই থানায় ফাইট করে তারপরে ইউসুফ আলী অ্যাটমকে থানা থেকে সারাই নিয়ে আসছিল। এবং আমাদের সমস্ত যারা ছিল, আমার বাসা, ওয়াহিদ রেজার বাসা, তারপরে ওই যে নাহিদ আজাদ, ওর বাসার মধ্যেও বোধহয় পুলিশ গিয়েছিল। সমস্ত সবার বাসার মধ্যে পুলিশ রেড দেয়। আমরা তো সবাই তখন আত্মগোপনে চলে যাই। সংকলনটা বের হওয়ার পরে আমরা জানি যে আমাদের বাড়িঘরে অ্যাটাক হবে, এবং আমাদের বাড়িঘরে পুলিশ আসে, অ্যাটাক করে। ওই খালি ইউসুফ আলী অ্যাটমকেই সংকলন সহ অ্যারেস্ট করতে পারছিল, আর কাউকেই খুঁজে পাইনি। আমরা তো প্রায় 1.5 মাসের মতো নারায়ণগঞ্জ শহরের থেকে অন্য জায়গায় আত্মগোপনে ছিলাম এই সংকলন বের করতে গিয়ে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো তার আগে আজকের গত কয়েকদিনের পত্রিকাতেই নারায়ণগঞ্জের একটি স্থানীয় সংবাদটি দিয়ে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলাতেই এখন কিশোর গ্যাংয়ের একটি দৌরাত্ম্য, পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যটা বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের আপনার হামলায় 2 শিক্ষার্থী পানিতে ডুবে শীতলক্ষায় মারা গিয়েছে। আসলে এই কিশোর গ্যাংয়ের এই চক্রটা বা এই গ্যাং চক্র থেকে আসলে নারায়ণগঞ্জ বরাবরই বের হতে পারছে না, কারণ কি মনে করেন? এটা আমি মনে করি যে আসলে কিশোর গ্যাং হোক বা সন্ত্রাসীদের যে কোনো মহল বা গ্রুপই হোক, যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তারা সচেতন হয় এবং তারা যদি ঐক্যবদ্ধভাবে এই সমস্ত গ্যাং বা এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যদি তারা অভিযান চালায়, বা আমার মনে হয় যে এদেরকে দমন করা খুব কঠিন ব্যাপার। এটা খুবই দুঃখজনক। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার কাছে শুনতে খুবই খারাপ লাগছে যে আমাদের কিশোর বয়সের ছেলেরা তারা মানে অপরাধ জগতে চলে যাচ্ছে। আমরা তো এই ধরনের সমাজ আকাঙ্ক্ষা করি না। আমি আশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্ত ব্যাপারে খুবই সিরিয়াস, তারা পদক্ষেপ নিয়ে এদেরকে অবশ্যই নির্মূল করতে পারবে। যদি তারা আন্তরিকভাবে কাজ করে, এই সমস্ত গ্যাংকে নির্মূল করা খুব কঠিন বিষয় না। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তো শেষ করবার আগে আপনার আরেকটি কবিতা আমরা শুনে তারপর শেষ করতে চাই আর কি। আপনাকে ধন্যবাদ, এবং আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ভালো লাগছে যে আমরা আজকে এই আমাদের জাতির জীবনে আজকে একটি খুবই শোকের দিন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের এই দিনে ঘাতক বাহিনী হত্যা করেছিল। এবং আমরা কেন মানে সমস্ত বাঙালি জাতির সমস্ত শুভ চিন্তার মানুষ ভাবছিল যে একটা জাতির সর্বশ্রেষ্ঠ নেতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এবং জাতি যেন কোথায় গিয়ে পৌঁছে যায়, সেটা তার হত্যার বিচার হয়েছে। এবং আমরা আশা করি যে ধীরে ধীরে আমাদের এই বাংলাদেশ একদিন একটি উন্নত দেশে গিয়ে পরিণত হবে। এবং জাতি জনকের যেসব হত্যাকারীদের এখনো খুঁজে বের করা হয়নি, এদেরকে আমি বলছি যে এদেরকে খুঁজে বের করে এনে তাদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হবে। সেই দিন পর্যন্ত এদেশের মানুষ অপেক্ষায় থাকবে। আমি আপনার আহ্বানে আমি আরেকটা কবিতা পাঠ করছি। কবিতাটার নাম হলো, এটা আমাদের স্বাধীনতার উপর লেখা আমার একটা কবিতা। এই কবিতাটা এটা যে আমি কত জায়গায় পাঠ করেছি, এবং অসংখ্য অনেকগুলো টিভিতে পাঠ করেছি, রেডিওতে পাঠ করেছি। এই কবিতা যে কত জায়গায় পাঠ করেছি মানে হিসাব করে বলা যাবে না। এই কবিতাটা মানে বহুল পঠিত। এই কবিতাটা আমি আবারও পাঠ করছি। কবিতার নাম স্বাধীনতা এই শস্য পর্ব। স্বাধীনতা তার যে মেয়েটি যুদ্ধের মাঠে হৃদয়ে রেখে শাড়ির আঁচল ভরে দুঃখের বান অন্তরে গুলির আঘাত নিয়ে শহীদ হয়ে গেছে।
যে বালক ফিরে আসবে বলে মাকে কথা দিয়েছিল, অবশেষে সেও রক্তের বদলে তেজদীপ্ত ফুল স্বদেশ পতাকা অম্লান বাংলা করে গেল মুক্ত। এই অমর দেশের স্বাধীনতা আমি সেই বালকের জীবন ত্যাগের কাছে, সেই আত্মদান বালিকার চোখের জলের কাছে অর্পণ করে বলবো, তোমাদের ঋণ শোধ করার মতো করিও মুদ্রার পাহাড় তা তো আমাদের কাছে নেই। যে চাঁদ উদ্ধার করে আলোকিত করেছ মহান ঘর, যে মায়ের স্বপ্নের বীজ ফসলের খামার হয়ে ডাকে, সন্তানের বিনিময়ে গোলাপের কলি ঝরে পবিত্র হয়েছে এই উপত্যকা। এই শ্রমের সব সুখময় আনাগোনা তোমাদের। ভোরের হাসি, রাত্রির মধুময় কুহুতান তোমাদের। নদীর জলের নিরাময় কলতান স্রোতধারা তোমাদের। গ্রাম্য মেয়ের হাঁটাহাঁটি, ঘুঙুরের শব্দ, শিশির ভরা পাতা সবই তোমাদের প্রণয়ের বাধা। এই মূল্যহীন স্বাধীনতা তোমাদের নামে লিখে দেওয়া চলে। এই মূল্যহীন স্বাধীনতা তোমাদের নামে লিখে দেয়া চলে। পতাকার মালিকানা তোমরাই। শার্টের বুতাম খুলে যারা প্রতিশোধের বুলেট বুকে নিয়ে অম্লান হয়েছে কালে, আমি এইসব আনন্দের দিন রাত তোমাদের দিয়ে দিতে পারি। আমি এইসব আনন্দের দিন রাত তোমাদের দিয়ে দিতে পারি। স্বাধীনতা তার, যার নামে শহীদ মিনার প্রতিদিন গানের সংলাপ পবনে। স্বাধীনতা তার, যার নামে প্রতিদিন শহীদ মিনার গানের সংলাপ বনে। যে মাঝি বইটা ফেলে যুদ্ধে দিয়েছে প্রাণ, লাঙল ফেলে যে কৃষক একাত্তরে হারালো প্রিয় মুখ বধূ। বিদ্যালয়ের সেই 11 বছরের কিশোর যে এখন কাফনের পোশাক পরে কবরের সাথে কথা কয়, তার প্রতিটি হারের সাথে, সমস্ত মৃত্যুর স্মৃতির সাথে স্বাধীনতা জড়াজড়ি করে আছে এই বাংলায়। জি, অসম্ভব সুন্দর কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমি সকল শ্রোতাদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এই আমাদের জাতির সবচেয়ে শোকাবহ দিন 15ই আগস্টের এই দিনে আমরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, এটাও মানে মানে সৃষ্টিকর্তার মহান সৃষ্টিকর্তার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যুগের চিন্তার আয়োজনে আজকের সংবাদপত্র অনুষ্ঠান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও কবি হালিম আজাদ। আজকে ওনার বক্তব্য থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। শোকের মাস আগস্ট, এই শোক দিবসের দিন এবং এর পরবর্তী ঘটনা দৃশ্যপট নিয়ে ওনার সচক্ষে দেখা অনেক অভিজ্ঞতা আজকে উনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ থেকে আমরা যারা তরুণ প্রজন্ম আছে তারাও অনেক বেশি উজ্জীবিত এবং অনেক সামনের দিকগুলোতে আমাদের দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিজেদেরকে গঠন করবার প্রয়াস নিয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।